বহু প্রতীক্ষিত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট অবশেষে প্রকাশ হয়ে গেছে। সেই রেজাল্ট তোমরা জানতেও পেরে গেছো অনলাইনে। যে সমস্ত ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া ছিল বা অ্যাপস দেওয়া ছিল সেখানে তোমরা তোমাদের নিজেদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সাবমিট করে নিজের রেজাল্টটা জানতে পেরে গেছো। এই যে রেজাল্ট যেটা প্রকাশ হলো, সেই রেজাল্টে যে পাশের হার সেই অনুযায়ী বলা যায় দুর্দান্ত রেজাল্ট হয়েছে। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কিন্তু দুর্দান্ত রেজাল্ট। কেন বলছি? কারণ এখানে পাশের হার এত বেশি যে সেটা হয়তো ভাবনারও বাইরে ছিল। আমি তোমাদের এর আগে বিভিন্ন ভিডিওতে জানিয়েছিলাম যে পাশের হার কিন্তু বাড়ছে, তাই বলে এতটাও যে বাড়তে পারে সেটা কিন্তু একটু ভাবনার বাইরেই ছিল। সম্পূর্ণ রেজাল্টের যে সামারি সেটা যদি তুলে ধরা যায়, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টার যে পার্টটা হলো, এই পার্টের রেজাল্টের সমস্ত পর্যালোচনা যদি করা যায় তাহলে যে সামারিটা আমরা পাবো সেখানে কিন্তু পাশের হার হচ্ছে 93.72%। মানে বুঝতেই পারছো কত বেশি মাত্রায় পাস হয়েছে। তাহলে এই যে এত বেশি মাত্রায় পাস হয়েছে, সেই পাশের হার সেই অনুযায়ী রেজাল্ট যেমন দুর্দান্ত বলতে পারি, তেমনি আরো কিছু কিছু ক্ষেত্র বলতে পারি, তুলে ধরতে পারি, যেগুলো শুনলে মনে হয় যে সত্যিই তো বিরাট বড় একটা সুন্দর ধামাকা রেজাল্ট হয়েছে। যেমন তোমাদের আগেই জানানো হয়েছিল বোর্ডের তরফ থেকে যে পার্সেন্টেজের ভিত্তিতে শতাংশের বিচারে প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ করা হবে। প্রেস কনফারেন্সে বিদ্যাসাগর ভবন থেকে বোর্ড সভাপতি সেটা কিন্তু প্রকাশ করেছেন। শতাংশের বিচারে প্রথম 10-এর যে মেধা তালিকা প্রকাশ হয়েছে সেখানে জায়গা করে নিয়েছে 69 জন ছাত্রছাত্রী। এই 69 জন ছাত্রছাত্রী যারা প্রথম 10-এ মেধা তালিকায় নিজেদেরকে জায়গা দিতে পেরেছে, জায়গায় তারা অর্জন করে নিয়েছে, তাদের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ হিসাবে যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে কি 68 মানে 69 প্রথম 10-এ এসেছে, আর এই 68 স্টুডেন্ট তারা হচ্ছে আর্টস অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে এসেছে। মাত্র একজন এসেছে কমার্স বিভাগ থেকে। আর্টস বা কলা বিভাগের কোনো ছাত্রছাত্রী এই প্রথম 10-এ জায়গা দখল করতে পারেনি। এটা কিন্তু পর্যালোচনা করে দেখার বিষয়, বিচার করার বিষয় যে তোমরা যারা কলা বিভাগের ছাত্রছাত্রী তোমাদের মধ্যে সেই মেধা কি ছিল না? কেন প্রথম 10-এর মধ্যে কেউ জায়গা নিতে পারলো না? আরো যে বিচার বিশ্লেষণ করলে যেটুকু আমরা দেখতে পাচ্ছি সেখানে কি জানা যাচ্ছে, এই যে 69 জন ছাত্রছাত্রীর কথা বলছি, এই 69 জন ছাত্রছাত্রীর মধ্যে একজন মেয়ে, একজন ছাত্রী যে মেধা তালিকায় জায়গা দখল করতে পেরেছে, মেয়েদের প্রথম হয়েছে, সে কিন্তু প্রথম 10-এর মধ্যে নিজের জায়গা নিয়ে এসেছে 4 নম্বরে। এই যার কথা বলছি, যে ছাত্রীর কথা বলছি, সেই ছাত্রীর কত প্রাপ্ত নম্বর সেটাও তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। যেহেতু সম্পূর্ণ পর্যালোচনা করা হচ্ছে রেজাল্টের, তাই সবটাই তোমাদের সমস্ত ডাটাটাই কিন্তু তুলে ধরবো। তো এই ডাটাটা তুলে ধরার আগে বলবো, তোমরা যারা যারা আশানুরূপ ফল করেছো, যারা দুর্দান্ত সাফল্য অর্জন করেছো, তাদের প্রত্যেককে আমার এবং এই চ্যানেলের তরফ থেকে হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। তাছাড়াও তোমরা যারা মাঝারি মানের রেজাল্ট করেছো তোমাদেরকেও অনেক অনেক অভিনন্দন। যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে তাদেরকে বলবো চিন্তা না করে পরের সেমিস্টারের জন্য প্রস্তুতি নাও, যাতে সেটা রিকভার তুমি করতে পারো। তো রেজাল্ট পর্যালোচনা যখন হচ্ছে তখন বলি, এই যে 69 জনের মধ্যে বললাম 68 জনই হচ্ছে সায়েন্স বিভাগ থেকে এসেছে, একজন কমার্স বিভাগ থেকে এসেছে, এবং সব থেকে আশ্চর্যের বিষয় এই 69 জনের মধ্যে অধিকাংশ জন এসেছে দুটো মিশন স্কুল থেকে। সেটা হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন আর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। বাকি অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যত সমস্ত স্কুল রয়েছে সেখান থেকে খুব বেশি জন কিন্তু প্রথম 10-এ জায়গা নিতে পারেনি। প্রায় 55 জন জায়গা দখল করে নিয়েছে শুধুমাত্র এই দুটো স্কুল থেকে প্রথম 10-এর মধ্যে। সুতরাং বোঝাই যাচ্ছে বাকি জেলা স্কুলগুলো সেগুলো মোটামুটি জায়গা দখল করতে পারলেও সেই অর্থে কিন্তু ছাপ ফেলতে পারেনি।
তাহলে কোথায় ঘাটতি কোথায় খামতি সেটাও কিন্তু এখন বিচারের সময় এসে গেছে, সেটাও বিবেচনা করার সময় এসে গেছে। আরো যেগুলো তোমাদের বলবো সেটা হচ্ছে এই যে পার্সেন্টেজের কথা বললাম, সেই পার্সেন্টেজের ভিত্তিতে যেটা পাস পার্সেন্টেজ সেটা তো বললাম, এইবার প্রথম 10-এ যারা জায়গা দখল করেছে তাদের মধ্যে যুগ্ম প্রথম হিসাবে মেধা তালিকায় যারা জায়গা দখল করে নিয়েছে তারা হচ্ছে প্রীতম বল্লভ আর আদিত্য নারায়ণ জানা। তাহলে এই প্রীতম বল্লভ আর আদিত্য নারায়ণ জানা এদের যে পার্সেন্টেজ অফ মার্কস সেটা হচ্ছে 98.97%। প্রথম যুগ্ম যারা মেধা তালিকায় প্রথম হিসেবে নিজেদের জায়গা দখল করতে পেরেছে। এইবার এই যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একদম কিছু মাত্র জায়গা যারা দখল করতে পারলো আদার্স থেকে, তাদের কথা তোমাদের একটু বলি। প্রথম 10-এর মধ্যে আমরা দেখেই নিলাম যে মেয়েদের মধ্যে প্রথম, অথচ মেধা তালিকায় 4 নম্বর জায়গা দখল করতে পেরেছে যে ছাত্রী, সেই ছাত্রী তার প্রাপ্ত নম্বর কত? সে হচ্ছে 98.42%। আর টোটাল 10 জনের মধ্যে মানে প্রথম 10 যে মেধা তালিকা সেখানে যে 69 জন রয়েছে, সেই 69 জনের মধ্যে মাত্র 3 জন রয়েছে মেয়ে। ভালো করে বুঝে নাও, রেজাল্টের পর্যালোচনা কেন করছি সেটা পরে আসছি, এখন আগে একটু শুনে নাও। তাহলে প্রথম মেধা তালিকায় প্রথম যে 10 জনের নাম, সেই 10 জনে এসেছে কতজন? 69 জন। 69 জনের মধ্যে সায়েন্সেরই হচ্ছে 68 জন, একজন এসেছে কমার্স থেকে। সেখানে ট্র্যাজেডি যে জায়গাগুলো সেইগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। মাত্র 2টো স্কুল থেকে 55 জন তারা মেধা তালিকায় আসতে পেরেছে, বাকি মুষ্টিমেয় কয়েকজন মেধা তালিকায় আদার্স স্কুল থেকে আসতে পেরেছে। আর এই 69 জনের মধ্যে মাত্র 3 জন হচ্ছে ছাত্রী যারা প্রথম 10 জনের মধ্যে জায়গা দখল করতে পারলো। আর তাদের মধ্যেও যে প্রথম, মেয়েদের মধ্যে যে প্রথম, সে মেধা তালিকায় 4 নম্বর জায়গা পেয়েছে। তাহলে মেয়েরা কি এই ভালো রেজাল্টের দিক থেকে পিছিয়ে পড়ছে? তারা মেধা তালিকায় প্রথম দিকে উঠে আসতে পারছে না কেন? কোথায় সমস্যা? সেটাও কিন্তু পর্যালোচনা করতে হবে। আর্টস বিভাগের কেউ কি সেরকম নেই যারা প্রথম 10-এর মধ্যে নিজের নাম লেখাতে পারে? এটাও ভাবতে হবে। কমার্স থেকে মাত্র একজন, সেখানেও কি তাহলে মেরিট নেই? এটাই বা কেন হলো? এই সমস্ত বিষয় কিন্তু পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। এরপরে আরো কিছু তথ্য তোমাদের জানিয়ে দিই, তারপরে যে বিষয়গুলো আরো আলোচনা করব সেখানে যাওয়ার আগে বলি, যাদের কথা বললাম যে 69 স্টুডেন্টস এর কথা বললাম মেধা তালিকায় যারা রয়েছে, তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। আর বাকিদের জন্য বলবো, তোমাদের রেজাল্ট পর্যালোচনা করে যেটুকু বোঝা গেল সেটা এবার আমি একটু আসছি। দেখো, সায়েন্স থেকে সব থেকে বেশি পার্সেন্ট পাওয়া গেছে। কিরকম? সায়েন্স থেকে 98.80% মানে 98.80% সায়েন্স থেকে পাস হয়েছে। কমার্স থেকে হয়েছে কত? কমার্সের সেটা হচ্ছে 94.19%। আর আর্টসের সেটা হয়েছে অনেকটাই কম, 92.54%। তাহলে আর্টসের ক্ষেত্রে আমরা দেখছি তারা মেধা তালিকাতেও আসতে পারছে না, স্কোরের দিক থেকেও পিছিয়ে পড়ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে? তাহলে আর্টসের সম্পর্কে যে ধ্যান ধারণা রয়েছে যে তুলনামূলক আর্টস সহজ, আর এই কথাটা মাথায় ঢুকে যাওয়ার কারণেই প্রত্যেক ছাত্রছাত্রী গা ছাড়া মনোভাব প্রকাশ করেছে। ঠিক ততটা গুরুত্ব দিয়ে পড়াশোনা করেনি, তারই কিন্তু প্রতিফলন এখানে দেখা যাচ্ছে, একদম পরিষ্কারভাবে উঠে আসছে। সেই কারণেই তারা মেধা তালিকাতেও যেমন জায়গা দখল করতে পারেনি, তেমনি পার্সেন্টেজের ক্ষেত্রেও কিন্তু আর্টসের জায়গাটা চলে গেছে অনেকটাই নিচের দিকে। তাহলে এখান থেকে অবশ্যই তোমার শিক্ষা নেওয়া উচিত, তুমি যদি কলা বিভাগের বা আর্টস বিভাগের ছাত্র বা ছাত্রী হয়ে থাকো। পরের যে সেমিস্টার রয়েছে অর্থাৎ চতুর্থ সেমিস্টার, যেটা মিলিয়ে মানে 3rd এবং 4th মিলিয়ে যখন মিলিত মূল্যায়ন হবে, সেই জায়গায় যাতে রিকভার হয় তার জন্য কিন্তু এখন থেকে কোমর বেঁধে তোমাকে তৈরি হয়ে যেতে হবে এবং এখন থেকেই মহাপ্রস্তুতি শুরু করে দিতে হবে। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ হবে 4th সেমিস্টারের পর। সেখানে 3rd এবং 4th সেমিস্টারের
যে নাম্বার সেটা যেমন থাকবে, সেখানে প্র্যাকটিক্যাল প্রজেক্ট সমস্ত নাম্বারের নিরিখেই হবে। তাই এই মেধা তালিকা যেটা এখন প্রকাশ হয়েছে তার যে সম্পূর্ণ রদবদল হয়ে যেতে পারে এটা বলাই বাহুল্য। তাই আমি বলবো প্রথম 10-এ যে 69 স্টুডেন্ট জায়গা দখল করে নিয়েছে, তোমাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, এই জায়গাটা যাতে তোমরা ধরে রাখতে পারো তার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করো। কারণ যে কোনো সময় তোমার জায়গার, তোমার এই স্থান টলে যেতে পারে। সেই জায়গাটা ধরে রাখতে গেলে চতুর্থ সেমিস্টারে তোমাকেও কিন্তু গুরুত্ব সহকারে খাটতে হবে। থার্ড সেমিস্টারের রেজাল্ট ভালো হয়ে গেছে বলে ফোর্থেও যে ভালো হবে এমন নাও হতে পারে। তাই তোমার রেজাল্টটা ধরে রাখতে গেলে, তার যে গতি সেটা অব্যাহত রাখতে গেলে তোমাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আর যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে, এক বা একাধিক বিষয়ে ফেল হয়ে গেছো, তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এখন থেকে সাপ্লিমেন্টারির জন্য প্রস্তুতি নিতে থাকো। কারণ চতুর্থ সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারের যে সাপ্লিমেন্টারি একই সময়ে হতে চলেছে। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা যেটা তোমাদের হবে 2026-এর 12ই ফেব্রুয়ারি থেকে বেলা 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা। এর ঠিক 1 ঘন্টা ইন্টারভ্যাল পরেই কিন্তু শুরু হয়ে যাবে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি। সেটা হবে 1টা থেকে 2:15। আর এই সাপ্লিমেন্টারি যারা যারা পাচ্ছে, যে যে সাবজেক্টের পাচ্ছে, তাদের জন্য কিন্তু এক্সট্রা কোনো সময় নেই, এক্সট্রা করে কোনো কিছুই নেই। সুতরাং তোমাকে এই এতখানি সিলেবাস, ফোর্থ সেমিস্টারের সিলেবাস, থার্ড সেমিস্টারের সিলেবাস সম্পূর্ণটা একই দিনে পড়ে পরীক্ষা দিতে যেতে হবে। তাই এখন থেকে যদি তুমি জোর কদমে পড়া না চালিয়ে যাও তাহলে কিন্তু সমস্যা আছে। থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ থাকলেও ফোর্থ সেমিস্টারের পরে কোনো রকম সাপ্লিমেন্টারি সুযোগ থাকবে না, সেক্ষেত্রে কিন্তু বছর নষ্ট হয়ে যাবে। তাই অতি অবশ্যই এই জায়গাটা রিকভারের জন্য এখন থেকে তোমাকে চেষ্টা করতে হবে। সম্পূর্ণ পর্যালোচনা আমার তরফ থেকে যেটুকু যা মনে হয়েছে আমি তোমাদের জানিয়ে দিলাম। তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাতে পারো। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করে দাও, হাই পয়েন্ট এলে অতি অবশ্যই দিয়ে দিও।